নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে বিশাখা। শুরু করছি 294। করোনা তৃতীয় ঢেউ নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতি সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ আরও কড়া করতে চলেছে রাজ্য। জোর দেওয়া হচ্ছে নাইট কারফিউতেও। অন্যদিকে এদিনও ফের টিকা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন ফিরহাদ হাকিম। করোনার দ্বিতীয় ঢেউ দেখিয়েছে মৃত্যু মিছিল, হাসপাতালে অমিল বেড, দিকে দিকে হাহাকার। সংক্রমণের হারে খানিক লাগাম পড়লেও আতঙ্ক অব্যাহত। উদ্বেগ বাড়াচ্ছে সংক্রমণের তৃতীয় ঢেউ। এই পরিস্থিতিতে শনিবার রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী একটি বৈঠক করেন। জেলা শাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে করা এই বৈঠকে নাইট কারফিউ মানতে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের জারি করা বিধিনিষেধ অনুযায়ী রাত 9টার পরে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়া যাবে না। সকাল 5টা পর্যন্ত জারি থাকবে এই নিয়ম। নাকা চেকিং কঠোর করার নির্দেশ। নিয়ম না মানলে কড়া ব্যবস্থার নির্দেশ। করা হতে পারে আর্থিক জরিমানাও। সংক্রমণের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার আগে প্রত্যেক শহরবাসীকে টিকা দেওয়া সম্ভব নয় বলেও জানান কলকাতার পুর প্রশাসক ফিরহাদ হাকিম। আমাদের ভ্যাকসিন পেয়ে গেলে 100% করে দেবো। ভ্যাকসিন পাওয়ার উপরে ডিপেন্ড করছে আমরা কত শতাংশ করতে পারবো। এটা আমি গ্যারেন্টি দিয়ে করতে পারবো না, কারণ ভ্যাকসিনের সাপ্লাই নেই। ডিম্যান্ডের তুলনায় সাপ্লাই অত্যন্ত কম। আমরা রোজ 50,000 ভ্যাকসিনেশন চেয়েছি, সেখানে আমাদের অ্যাভারেজে 25,000 ভ্যাকসিনের সাপ্লাই পাচ্ছি। এটা আমরা 1 লাখ পর্যন্ত রোজ করলে, আজকে আমি বলছি আবার কলকাতায় এতদিনে শেষ হয়ে যেত ভ্যাকসিনেশন। সকলকে প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলতেও অনুরোধ করেন তিনি। আমাদের শহরের সংক্রমণ অনেকটা কমে গেছে, কিন্তু যে কোনো সময় বাড়তে পারে যদি আমরা বিধি না মানি। সুতরাং আমাদের বিধি মানতেই হবে। আমাদের সবাইকে এবং আমাদের নিজেদের পরিবারকে, নিজের বন্ধু বান্ধব সবাইকে নিরাপদ রাখতেই হবে। সেই জন্যে আমাদের সবাইকে মাস্ক পরে বেরোতে হবে এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং মানতেই হবে। নাহলে আবার রেস্ট্রিকশন বেড়ে যাবে, সংক্রমক বেড়ে যাবে, আমাদের আবার জীবনের সংশয় হবে। তাই আমাদের সবাইকে এটা মানতে হবে। এটা আমি হাত জোর করে সবাইকে রিকোয়েস্ট করছি। দৈনিক সংক্রমণে কিছুটা লাগাম পড়লেও এখনো রাজ্যে দৈনিক সংক্রমণ ছুটছে 900-র আশেপাশে। এই পরিস্থিতিতে তৃতীয় ঢেউ সামাল দিতে বিধিনিষেধ কড়া করার পাশাপাশি সচেতনতাতে জোর রাজ্যের। রিপাবলিক বাংলা। শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষীর মৃত্যু তদন্তে ফের কাঁথির অধিকারী পরিবারের নিরাপত্তারক্ষীদের জন্য বরাদ্দ বাড়িতে হানা সিআইডির। বিজেপি নেতার ভাই দিব্যেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে বাড়ির ভিডিওগ্রাফি করেন সিআইডি আধিকারিকরা। করা হয় এলাকার ভিডিওগ্রাফিও। বিগত 2018 সালে শুভেন্দু অধিকারীর তৎকালীন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে মাথায় গুলি করা হয়। গুলিবিদ্ধ হওয়ার পরদিনই মারা যান বর্তমান বিজেপি নেতার দেহরক্ষী। সেই ঘটনার প্রায় 2.5 বছরেরও বেশি সময় পর 7ই জুলাই খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের স্ত্রী সুপর্ণা চক্রবর্তী। সেই তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। শনিবার ফের কাঁথিতে অধিকারী পরিবারের বাড়ি শান্তিকুঞ্জের উল্টো দিকে নিরাপত্তারক্ষীদের জন্য বরাদ্দ বাড়িতে এলেন সিআইডি আধিকারিকরা। এদিন শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে বাড়িটিতে যান গোয়েন্দারা। বাড়িটির এবং এলাকার ভিডিওগ্রাফিও করা হয়। সবার আসতে পারে তদন্ত প্রক্রিয়ার মধ্যে যদি মনে করে তারা এখানে আসবে, 100 বার আসবে, তাতে কি বলার? পরিবারের তরফ থেকে আপনার কাছে কিছু জানতে চাও? না না না। শুভব্রত চক্রবর্তীর মৃত্যুর তদন্তভার হাতে নেওয়ার পর 12ই জুলাই মহিষাদলে মৃতদেহরক্ষীর বাড়িতে যান সিআইডি আধিকারিকরা এবং 14 তারিখ কাঁথিতে অধিকারী পরিবারের দেহরক্ষীদের জন্য বরাদ্দ বাড়িতে হানা দিয়েছিলেন গোয়েন্দারা। 15ই জুলাই জেলা পুলিশ লাইনে গিয়ে মৃত শুভব্রত চক্রবর্তীর সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করেন সিআইডি আধিকারিকরা। মৃত দেহরক্ষীর সহকর্মীদের থেকে পাওয়া তথ্য যাচাই করতেই ফের ওই বাড়িতে হানা বলে জানা গিয়েছে। প্রয়োজনে ফের গোয়েন্দারা সেখানে যেতে পারেন বলে খবর। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পণ্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিজেমূল কি আরো এক ঐতিহাসিক ভুল? সূর্যকান্তের মন্তব্যে নতুন করে উঠছে এই প্রশ্ন। জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের হাত ধরতে মরিয়া বামেরা। বিজেপি বিরোধিতায় কি এই সিদ্ধান্ত? এমনটা মনে করছে কংগ্রেস শিবির। বিজেমূল স্লোগানকে ফের এক ঐতিহাসিক ভুল।
সিপিএম এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের মন্তব্য ঘিরে এই প্রশ্ন যখন ঘোরাঘুরি করছে আলিমউদ্দিনের অন্দরে, ঠিক তখনই নয়া বিতর্ক। বিজেপি বিরোধিতায় জাতীয় স্তরে তৃণমূলের হাত ধরতে বামেরা প্রস্তুত বলে জানালেন দলের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তবে রাজ্যে তৃণমূলের সঙ্গে নৈব চ। বিজেপির বিরুদ্ধে সর্বভারতীয় যদি কিছু হয়, লড়াই একসঙ্গে হবে, সেটা আমাদের অসুবিধা নেই। পশ্চিমবাংলায় তা হবে না, পশ্চিমবাংলায় এরা সরকার চালাচ্ছে। একই সুর প্রবীণ সিপিএম নেতা রবীন দেবের গলাতেও। তাদের দ্বিচারিতা যদি মানুষ দেখবে, কিন্তু আমাদের কোনো তাতে আপত্তি নেই। আমাদের রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে, দুই এই দলের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। কেরলে কুস্তি, বঙ্গে দোস্তি। বাম কংগ্রেস জোটের সেই ফর্মুলা মেনেই কেন্দ্রে মোদী বিরোধিতায় মমতা ইয়েচুরি হাত মেলালে তাতে অস্বাভাবিকতার কিছুই দেখছে না কংগ্রেস শিবিরও। আমার রাজ্যের যিনি শাসন ক্ষমতায় আছেন তার সবটাই যদি আমার পক্ষে মানা সম্ভব না হয়, তার মানে এই নয় যে সেই দল যদি জাতীয় স্তরে একসঙ্গে হতে চায়, আমাদের সঙ্গে একসঙ্গে থাকতে চায়, তাহলে আমরা থাকবো না কেন? 2024 লোকসভা ভোটকে পাখির চোখ করেছে তৃণমূল। রাজনৈতিক মহলের মত, জাতীয় রাজনীতিতে মোদী বিরোধী অন্যতম মুখ হিসেবে উঠে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গে ভরাডুবি হয়েছে। 2024 লোকসভা ভোটে খড়কুটো আঁকড়ে ধরতে তাই কি চেনা শত্রুর সঙ্গে হাত মেলানো? সূর্যকান্তের এই মন্তব্য ঘিরে তৃণমূল বিজেপি দুই শিবিরে ভিন্ন মত। সিপিএম এর যেটা সেটা জবাব নিশ্চিতভাবে দল দেবে, তবে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই আছি। বিরোধিতা করবার জন্যই, আলাদা আলাদা করে বিরোধিতা করবার জন্যই তারা যাতে প্রস্তাব নিয়ে আসতে পারেন, এই জন্য পশ্চিমবঙ্গবাসী এই নির্বাচনকে তাদের আস্থা অর্জন করার জন্য তাদের একদম বিধানসভা থেকে মুছে দিয়েছে। বাংলার বাইরে সংগঠনের ভিত তেমন মজবুত নয় তৃণমূলের। মোদী বিরোধিতায় মমতার হাত শক্ত করতে হলে প্রয়োজন বাংলার লোকসভা। 2024 লোকসভা ভোটে বঙ্গে সবচেয়ে বেশি আসন পায় তৃণমূল। তাদের দখলে আসে 39টি আসন। প্রশ্ন, এই বাংলাতেই মমতার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমে কিভাবে দিল্লিতে মমতার হাত শক্ত করবে বাম শিবির? বিধানসভা ভোট পর্ব মেটার পর রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে বাম কর্মী সমর্থকরা। প্রশ্ন উঠছে, নিচু তলার কর্মীরা যাদের হাতে আক্রান্ত হবেন, দিল্লিতে সেই দলের নেতাদের সঙ্গেই অন্য রাজ্যের বাম সাংসদরা হাত মেলালে কতটা মেনে নেবেন নিচু তলার কর্মী সমর্থকরা? রিপাবলিক বাংলা। রাজ্যসভার উপনির্বাচনে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে দুটি নাম। সূত্রের খবর, যশবন্ত সিনহা অথবা পার্থপ্রতিম রায়কে প্রার্থী করা হতে পারে। দীনেশ ত্রিবেদীর ইস্তফার ফলে শূন্য হয়েছে রাজ্যসভার আসনটি। বঙ্গে 21 বিধানসভা ভোটের আগে ঝাঁকে ঝাঁকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়েছিল। সেই সময় দলবদল করেন দীনেশ ত্রিবেদীও। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার আগে নজিরবিহীনভাবে রাজ্যসভার অধিবেশন চলাকালীন সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। উপনির্বাচনের দিনক্ষণ শুক্রবারই ঘোষণা করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। 9 আগস্ট উপনির্বাচন রাজ্যসভার 0 আসনে। ওই দিনই ঘোষণা করা হবে ফলাফল। 22 জুলাই বিজ্ঞপ্তি জারি করা হবে। 29 জুলাই মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 2 আগস্ট। দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন ঘোষণা হতেই প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হয়েছে তৃণমূলের অন্দরে। দলীয় সূত্রে রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থী হিসেবে যশবন্ত সিনহার নাম উঠে আসছে পার্থপ্রতিম রায়েরও। দুজনের যে কোনো একজনকে করা হতে পারে প্রার্থী। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার সঙ্গে 2014 সাল থেকে বিজেপির দূরত্ব তৈরি হয়। 2018 সালে বিজেপি ছাড়েন তিনি। বঙ্গে বিধানসভা ভোটের আগে যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক চলছিল, তখন তৃণমূলে যোগ দেন যশবন্ত সিনহা।
21-এর বঙ্গ জয়ের পর এবার তৃণমূলের লক্ষ্য 24। ফলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহার নাম রাজ্যসভার সম্ভাব্য প্রার্থীর হিসেবে উঠে আসাকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে তৃণমূল সূত্রে নাম উঠে আসা পার্থ প্রতিম রায় লোকসভার প্রাক্তন সাংসদ। অনুপম পাত্র, রিপাবলিক বাংলা। আচমকায় দিল্লি সফরে রাজ্যপাল জগদীপ ধনখড়। দিল্লি রওনা হওয়ার আগে টুইট রাজ্যপালের। শনিবার কেন্দ্রীয় সংস্কৃতি সচিবের সঙ্গে বৈঠক করেন তিনি। শনিবার ফের দিল্লি রওনা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। পূর্ব ঘোষণা না করে আচমকাই তাঁর দিল্লি সফর। দিল্লি রওনা দেওয়ার আগে একটি টুইটও করেন রাজ্যপাল। গীতার শ্লোক তুলে ধরে টুইটে রাজ্যপাল লেখেন, নিজের কর্তব্য করে যাও, কিন্তু ফলের আশা করো না। যখন কাজ করছো তখন অহংকার ত্যাগ করো। ভোট পরবর্তী হিংসা নিয়ে সুর চড়ছে বঙ্গ রাজনীতিতে। হিংসার ঘটনায় রিপোর্টও পেশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হয়েছে রাজ্যপালও। এই আবহেই গত বুধবার রাজভবনে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই আবহেই রাজ্যপালের দিল্লি সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, দিল্লি সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করতে পারেন রাজ্যপাল। তুলে ধরতে পারেন রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি। এদিন কেন্দ্রীয় সংস্কৃতি সচিবের সঙ্গেও বৈঠক করেন রাজ্যপাল। রিপাবলিক বাংলা। কসবা কাণ্ডের জল এবার গড়ালো সুপ্রিম কোর্টে। ল্যাব রিপোর্ট ছাড়াই কিভাবে রাজ্য সরকার সিদ্ধান্তে এলো যে ভায়ালে ভ্যাকসিন ভুয়ো ছিল? পেছনে থাকতে পারে আরো বৃহত্তর ষড়যন্ত্র। এমনই তত্ত্বকে সামনে রেখে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দায়ের করলেন এক আইনজীবী। পাশাপাশি সিবিআই তদন্তের দাবি করা হয়েছে। 23 জুন কসবায় ভ্যাকসিন কাণ্ড প্রকাশ্যে আনে রিপাবলিক বাংলা। গ্রেপ্তার করা হয় ক্যাম্পের উদ্যোক্তা দেবাঞ্জনকে। এরপর থেকেই দেবাঞ্জনের প্রতারণার জাল নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আনে রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার লাগাতার কভারেজের জেরে রাজ্য জুড়ে হইচই পড়ে যায়। সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়ায়, কি ছিল ক্যাম্পের ভয়ালে? ভ্যাকসিন আসল না ভুয়ো? ঘটনার সপ্তাহখানেকের মধ্যেই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন ভুয়ো ছিল। আমরা খোঁজ নিয়ে যেটা জেনেছি, যে ইঞ্জেকশনটা দিয়েছে সেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক্স ইঞ্জেকশন, দ্যাট ইজ নট কোভিড ইঞ্জেকশন। এবং তার কোনো খারাপ কিছু হতে পারে কিনা সেটাও আমরা খোঁজ খবর করছি। মুখ্যমন্ত্রীর দাবি ঘিরে বিতর্ক চলে বিস্তর। কারণ ভয়ালে আসলে কি ছিল তা নিয়ে ল্যাব রিপোর্ট আজও প্রকাশ্যে এলো না। এবার এই সম্পর্কিত সব প্রশ্নকে সামনে রেখেই সুপ্রিম কোর্টে গড়ালো কসবা কাণ্ডের জল। কসবা ভ্যাকসিন কাণ্ডে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে। পিটিশন দায়ের করেছেন আইনজীবী অজিত মিশ্র। পিটিশনে প্রশ্ন তোলা হয়েছে কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে। প্রশ্ন উঠছে, কোনো ফরেনসিক রিপোর্ট ছাড়া তদন্তকারীরা কিভাবে জানলেন ভ্যাকসিন ভুয়ো ছিল? গোটা ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা করা হয়েছে লিভ পিটিশনে। পাশাপাশি দাবি করা হয়েছে সিবিআই তদন্তের। দেবাঞ্জনের ক্যাম্পে 700-র বেশি মানুষ ভ্যাকসিন নিয়েছিলেন। ঘটনার পর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলাতেও সিবিআই তদন্তের দাবি তোলা হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হয়, ঘটনার স্পেশাল সিট গঠন করেছে কলকাতা পুলিশ এবং তদন্তের অগ্রগতি হয়েছে। রাজ্যের বক্তব্য শুনে সিবিআই তদন্তের দাবি খারিজ করে হাইকোর্ট। এবার সেই দাবিতে পিটিশন দায়ের হলো সুপ্রিম কোর্টে। গোটা ঘটনায় এখন নজর থাকবে শীর্ষ আদালতের দিকে। রিপাবলিক বাংলা। এলাকা দখলকে কেন্দ্র করে দফায় দফায় তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়ার জয়পুরের আঙারিয়া গ্রাম। ঘটনায় জখম 9 জন। এলাকা কার দখলে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। ভোটের পর সেই দ্বন্দ্ব আরো তীব্র হয়, আর সেই দ্বন্দ্বই সংঘর্ষের চেহারা নিল। তৃণমূলের এক গোষ্ঠীর অপর গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ, একসময় তৃণমূল করলেও ভোটের সময় বিজেপিকে সমর্থন করে এক পক্ষ। অভিযোগ, বিধানসভা নির্বাচনে তৃণমূল ফের ক্ষমতায় ফিরলে এলাকায় নিজেদের অধিকার ফিরে পেতে মরিয়া হয়ে ওঠে ওই গোষ্ঠী। জব কার্ড তৈরি করতে পারিনি, আর খেতে পারিনি। 11 বছর জব কার্ড থাকছে, সেইটাকে আবার বলছে পুনরায় চাই আমাদেরকে জব কার্ড করতে বুঝে কী করে লেগে আমরা পয়সা আসি, পাঠিয়ে জমা করে আসি। এদিকে একসঙ্গে তৃণমূল করলেও তৃণমূলের নাম করে অসাধু উপায়ে টাকা লুট করছে বলে অভিযোগ অপর গোষ্ঠীর। এর প্রতিবাদ করতে গেলেই আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ। দফায় দফায় সংঘর্ষে দুই পক্ষের 9 জন আহত হন। আহতরা বাঁকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
এমন কিছু কাজই হতো, আমরা একসাথেই সব দল করতাম এর আগে, কিন্তু ওদের কার্যকলাপ ছিল বিভিন্ন জায়গাতে রাস্তার গায়ে লোকের কাছে টাকা খেয়ে কাজ করা, লোককে বস করে দেওয়া, তারপরে জঙ্গল কেটে খাওয়া, মানে এই সব জিনিসগুলো আমরা মানতে পারতাম না। ওই জন্যই ওদের সঙ্গে আমাদের মনোমালিন্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে জয়পুর থানার পুলিশ। বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। করোনা আবহে প্রথম জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। কোভিড বিধি মেনে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় সম্পন্ন হলো জয়েন্ট এন্ট্রান্স। বন্ধ লোকাল ট্রেন, রাস্তায় পর্যাপ্ত বাস না থাকার অভিযোগ অটো সহ অন্য যানবাহন পর্যাপ্ত না মেলার। পরীক্ষা দিতে গিয়ে চূড়ান্ত হয়রানির শিকার পরীক্ষার্থীরা। মেট্রো চালু থাকায় খুব একটা অসুবিধা না হলেও কলকাতায় আসা পরীক্ষার্থীদের ট্রেন না চলা ও রাস্তায় বাসের সংখ্যা কম থাকায় ভোগান্তি পোহাতে হয়। পুরুলিয়ায় গণপরিবহন ব্যবস্থা স্বাভাবিক না হওয়ায় চরম সমস্যায় পড়তে হয় পরীক্ষার্থীদের। দীর্ঘক্ষণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে পরীক্ষার্থী ও অভিভাবকদের। বাসগুলো বেশি চলছে না, সেটাকে আমাকে মানে পরীক্ষার জন্য অনেক হ্যারাসমেন্ট হচ্ছে, আসতে কষ্ট হচ্ছে, রোড অনেক খারাপ। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হচ্ছে, তাও কোনো কিছু ছাড় দেয়নি, গাড়ি ছেড়ে নেই, অনেক কষ্ট হয়েছে আসতে। কোচবিহারে লাগাতার বৃষ্টিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীদের চরম অসুবিধার সম্মুখীন হতে হয়। জল জমার কারণে টোটো অটো জায়গা মতো পৌঁছতে পারেনি, ভাড়াও বেশি নেওয়া হয় বলে অভিযোগ। ঘুরে আসছে টোটোওয়ালাও বেশি ভাড়া নিল, বেশি ঝামেলা করলো। তারপরে তো ভাবছি টিফিনে ছেলে তো ভিজে জুতো পরেই চলে গেল, এতক্ষণ জুতো পরে 4টা অব্দি পরীক্ষা দেওয়া বিশাল একটা ব্যাপার। স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার আয়োজন করা হলো। করোনা আবহে প্রথম জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ঘিরে ছাত্রছাত্রীদের ভিড়ের ছবি দেখা গেল আসানসোলে। কোভিড পরিস্থিতিতে যে ছবি উদ্বেগজনক। রিপাবলিক বাংলা। সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওপর হামলার প্রতিবাদ, ঘটকপুকুরের রাস্তা অবরোধ অনুগামীদের। পাশাপাশি বীরভূমেও হামলার প্রতিবাদে সভার আয়োজন করা হয়। সন্দেশখালীতে ত্রাণ বিলি করতে গিয়ে হামলার মুখে পড়েন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেই ঘটনার প্রতিবাদে ঘটকপুর চৌমাথায় পথ অবরোধে সামিল মন্ত্রীর অনুগামীরা। অভিযুক্তের গ্রেফতারের দাবি তোলেন তারা। বিজেপি এলাকায়ও এই ধরনের দুর্ব্যবহার কিন্তু আমি পাইনি। আমি অত্যন্ত ব্যথিত। কোথায় তারা দাঁড়িয়ে আছে, দলকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে দুবরাজপুর ব্লকের সদাইপুর থানার যাত্রা গ্রামে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। কোভিড বিধি মেনে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ঘটনায় অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি তুলেছেন জামিয়াত উলামা হিন্দের জেলা সভাপতি। যদি অতি সত্বর শাহজাহান ও শফিকুল ইসলাম ও রাজু, সেই সাথে আরও যারা রয়েছে জিয়াউদ্দিন, এদেরকে যদি গ্রেফতার না করা হয়, পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলন চালিয়ে যাব। শুক্রবার সিদ্দিকুল্লাহ চৌধুরীর ত্রাণের গাড়িতে হামলা ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ। সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। অভিযুক্ত শাহজাহানকে গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রীর অনুগামীরা। দক্ষিণ 24 পরগনা থেকে রঞ্জিত সর্দার এবং বীরভূম থেকে পলাশ মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ভিন ধর্মে বিয়ে করায় গ্রাম ছাড়া হতে হলো নবদম্পতিকে। বীরভূমের শ্রীপুর গ্রামের ঘটনা। পুলিশকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা, উপরন্তু মিলছে হুমকি। বীরভূমের নলহাটির শ্রীপুর গ্রামের সুজন মাল ও রিজিয়া খাতুন। দীর্ঘদিন ধরেই তাদের ভালোবাসার সম্পর্ক। দুটি হাত স্বাভাবিক নিয়মেই এক হতে পারত, কিন্তু বাদ সাধল রিজিয়ার পরিবার। ভিন ধর্মের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে নারাজ তারা। কিন্তু ভালোবাসা তো কোনো ধর্ম মানে না। 25শে জুন রিজিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুজনের সঙ্গে। তারপর থেকেই তাদের হুমকি দেওয়ার অভিযোগ। পুলিশের কাছে গেলেও মেলেনি কোনো সাহায্য। অভিযোগ নবদম্পতির। বাধ্য হয়ে গ্রাম ছাড়া হতে হয় তাদের। এই রিজিয়া খাতুনকে বিয়ে করাতে তার মা বাবা, আত্মীয় স্বজন, মুসলিম সমাজের লোক
সবাই আমাদেরকে অত্যাচার করছে, গ্রামে ঢুকতে দিচ্ছে না। সুজন মালকে নিজের ইচ্ছায় বিয়ে করেছি। আমি একটা সাবালিকা মেয়ে, আমার নাম এখন রিয়া মাল। সুজন মালকে বিয়ে করেছে বলে আমার পরিবার গ্রামবাসীরা আমাদের উপরে অত্যাচার করছে। মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন সুজন রিজিয়া। এখন অপেক্ষা ঘরে ফেরার। মনোরঞ্জন চ্যাটার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে প্রায় 50 জন তৃণমূল সমর্থক নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের আমদাবাদ 1 পঞ্চায়েতের উপপ্রধান অনিমা ভূঁইয়া ও তার অনুগামীরা যোগ দিলেন বিজেপিতে। দলের শৃঙ্খলা মানা নিয়ে কর্মীদের কড়া হুঁশিয়ারি ঝাড়গ্রামের প্রাক্তন তৃণমূল সাংসদ উমা সোরেনের। 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে ঝাড়গ্রামে শনিবার বৈঠকে বসে জেলা নেতৃত্ব। তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যোগ দিয়েছিলেন তাদের আর তৃণমূলে ফিরিয়ে নেওয়া যাবে না, এই দাবিতে রায়গঞ্জ মালদা রাজ্য সড়ক অবরোধ করে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের তৃণমূল কর্মীরা। ঘটনায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ইসিএল এর অব্যবস্থার প্রতিবাদে বিক্ষোভে স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি সঠিক পদ্ধতিতে কয়লা উত্তোলন না হওয়ায় ধসের শিকার ইসিএল এর ব্যাপক এলাকা। এবার প্রতারণার অভিযোগ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নদিয়ার কল্যাণী স্টেশন সংলগ্ন নেহেরু স্টাডি সেন্টারের বিরুদ্ধে অভিযোগ, ধাপে ধাপে ভেরিফিকেশনের নামে পড়ুয়াদের থেকে নেওয়া হয়েছে টাকা। ঘটনায় অভিযোগ দায়ের হলো পালিয়ে যায় সংস্থার লোকেরা। গোপন সূত্রে খবর পেয়ে জাল মদের কারবারের সঙ্গে যুক্ত 4টি পিকআপ ভ্যান আটক করলো উত্তর দিনাজপুর জেলা আবগারি দফতর। ভ্যানগুলিতে বিদেশি মদের লেবেল লাগানো প্রায় 3000 লিটার জাল মদ, স্পিরিট মদের তৈরি কাঁচামাল এবং ফিলিং মেশিন আটক করে পুলিশ। বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে বেআইনি দখলদারি সরানোর অভিযানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। রাস্তা চওড়া করার উদ্যোগ নেওয়ায় জেসিবি দিয়ে ভাঙা হলো দুদিকের দোকান।